গুড মর্নিং। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি নিয়ে আলোচনা করব। আলোচনার আগে অবশ্যই আমরা কবির পরিচিতি বিষয় একটু জেনে নেব। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অজিত দত্তের জন্ম হয় 1907 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশে ঢাকার বিক্রমপুরে। পিতার নাম ছিল অতুল কুমার দত্ত এবং মাতা হেমনলিনী দেবী। বিত্তশালী পরিবারের সন্তান অজিত দত্তের পিতামহ চন্দ্রকুমার দত্ত ছিলেন সে যুগে রায়বাহাদুর। 4 বছর বয়সে পিতা এবং অল্প কিছু দিনের মধ্যে পিতামহের মৃত্যুতে কবিদের পরিবারে আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। অজিত দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃতে প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি কর্মজীবন শুরু করেন রিপন কলেজের স্কুলে, পরে অধ্যাপনা করেন চন্দননগর, বারাসাত ও প্রেসিডেন্সি কলেজে। কবি বুদ্ধদেব বসুর সঙ্গে অজিত দত্ত একযোগে প্রগতি পত্রিকা সম্পাদনা করেছিলেন। পরে কল্লোল সাহিত্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকার সঙ্গে তিনি প্রথম থেকেই লেখক হিসেবে যুক্ত ছিলেন। তিনি নিজে দিগন্ত নামক একটি প্রকাশন সংস্থা গড়ে তুলেছিলেন। তার কবিতা সংকলন গ্রন্থ দুটি হল অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা এবং অজিত দত্তের কবিতা সংগ্রহ। বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতা রচনায় তিনি বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। বিংশ শতকের 3-4 দশকের কবি হিসেবে তিনি বাংলা কাব্যজগতে খ্যাতি লাভ করেছিলেন। অন্যান্য আধুনিক কবির মতো অজিত দত্তের কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল রোমান্টিকতা, যে রূপকল্প ধীরে ধীরে কবিতার আত্মার বর্ণনাকে অতিরিক্ত লাবণ্যে বর্ণীয় করে তোলে তা তার কাব্যে প্রায় অনুপস্থিত। কাব্যভাষার প্রয়োগে তিনি ছিলেন সংযমী। 1979 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর কলকাতার রাসবিহারী অ্যাভিনিউর বাড়িতে কবি অজিত দত্ত পরলোক গমন করেন। আমি কিন্তু খুবই সংক্ষেপে তোমাদের অজিত দত্ত সম্পর্কে বললাম। আর এখন আমি ওনার লেখনী বৈশিষ্ট্য সম্পর্কে বলবো যে সমসাময়িক সামাজিক অবক্ষয়জনিত বেদনা, আক্ষেপ ও হতাশা তার কবিতায় কিন্তু ব্যক্ত হয়েছে। আমরা কবি অজিত দত্তের কবিতায় বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো দেখতে পাই। এছাড়াও রোমান্টিক কবি হয়ে কাব্যভাষা প্রয়োগে তিনি যথেষ্ট মিতবাক, অর্থাৎ খুব সংযমের সঙ্গে এবং খুব ভেবেচিন্তে তিনি শব্দ প্রয়োগ করেছেন। এবার নোঙর কবিতাটির উৎস তো আমাদের জেনে রাখতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নোঙর কবিতাটির মূল গ্রন্থ বা উৎস কী, তোমরা লিখবে যে আমাদের পাঠ্য নোঙর কবিতাটি 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি অজিত দত্তের শেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় থেকে নেওয়া। তাহলে মূল গ্রন্থ কি? 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত সাদা মেঘ কালো পাহাড় থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটি পরে অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা নামক বইয়েও সংকলিত হয়েছে। তাহলে এটা হলো কবিতাটির মূল গ্রন্থ বা উৎস। এরপরে চলে যাব আমরা নোঙর কবিতাটি বিষয়বস্তু, কারণ কবিতাটির লাইন ভিত্তিক আলোচনার আগে আমি সংক্ষেপে তোমাদের একটু সারমর্ম বলে দিই, তাহলে কবিতাটি বুঝতে তোমাদের সুবিধা হবে। রোমান্টিক কবি মন সপ্ত সিন্ধু পাড়ে দিতে চায়, কিন্তু তটের কিনারে নোঙর আটকে যাওয়ায় সারা রাত দাঁড় টেনেও কোনো লাভ হয় না। কেননা বাস্তব জীবন তো আসলে সংসার সমুদ্রের তীরে নোঙরবদ্ধ। সাংসারিক দায় দায়িত্ব মায়ার বাঁধন থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না। তবু জোয়ারের ঢেউয়ের মতো জীবনতরী বেয়ে সুদূরে পাড়ি দেওয়ার ইচ্ছে কবি মনের দুয়ারে বারবার আঘাত করে। ভাটা শোষণ তাকে নিশ্চেষ্ট ভগ্ন মনোরথ করে তোলে। তাই জোয়ার ভাটায় পরিপূর্ণ উত্থান পতনময় জীবনে স্বপ্ন পূরণের সফলতা আসে না। বাস্তবতার সঙ্গে স্বপ্ন কল্পনার সংঘাত তাকে ক্রমাগত জর্জরিত করে। আকাশে তারা দেখে সুদূরের পিয়াসী কবি চলার পথ ঠিক করতে চান, কিন্তু তা শুধু বিরামহীন দাঁড় টানার ব্যর্থতায় পর্যবেসিত হয়। এইভাবে জীবনের সম্পদ নিয়ে কবি বারবার রওনা দিতে চান সপ্তসিন্ধু পারে, কিন্তু সে গন্তব্যে কোনোভাবেই পৌঁছতে পারেন না। যাত্রাপথের বন্ধন বা নোঙরের প্রতিবন্ধকতায় সে যাত্রা প্রতি মুহূর্তে ব্যাহত হয়। তার রোমান্টিক মনের স্বপ্ন দেখা থামে না। সংকীর্ণতায় আবদ্ধ জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং অপূর্ণতার বেদনা এভাবে কবিতায় প্রকাশ পেয়েছে। এবার শুরুতেই তোমাদের আমি যেটুকু বললাম সেটা হলো কবিতাটির সারমর্ম। কবিতার নামই লেখা আছে দেখো নোঙর। নোঙর বলতে তোমরা সবাই বেশ পরিচিত, সবাই অল্প বিস্তর তোমরা নৌকায় গিয়েছো বা কোনো বোটে চেপেছো।
তো নৌকাতে যখন যাওয়া হয় সেই নৌকাটাতে তো সবসময় মানুষ পাড়ি দেয় না, কিংবা কোনো নৌকা সবসময় খেয়া পারাপার একবার থেকে আর একবারে পারাপার করে না। কোনো একটা সময়ের জন্য নৌকার পারাপার করা বন্ধ থাকে বা খেয়া দেওয়া বন্ধ থাকে। তো সেই সময় নৌকাটাকে বালির মধ্যে বা তটের মধ্যে বা পাড়ের ওপরে একটা লোহার মতো ত্রিকোণাকৃতির আকার মতো দেখতে, দেখো ছবিতে তোমাদের এখানে দেওয়া হয়েছে, বড়শি আকৃতির যে লোহার যন্ত্র, সে যন্ত্রটা পাড়ের মধ্যে পুঁতে রাখা হয় এবং সে যন্ত্রের সাহায্যে নৌকাটাকে খুব ভালো মতো শেকলের সাহায্যে আটকে রাখা হয়, যাতে নৌকাটা কোনো রকমভাবেই সে পাড় থেকে খুলে এবার নদীর জলে ভেসে না যায়, অর্থাৎ নৌকাটা যেন জলের মধ্যে হারিয়ে না যায়। এই কারণেই নোঙর দিয়ে নৌকাটাকে আটকে রাখা হয়। অর্থাৎ সারাদিন মানে নৌকা যেখানেই যাক না কেন, যত দূরেই যাক না কেন, কোনো না কোনো এক সময় তাকে বাধা পড়তেই হয়, কোনো না কোনো এক সময়তে কিন্তু নৌকাটাকে আটকে রাখা হয়। কোনো নৌকায় মানুষের জীবনের মতো সারা জীবন চলতে পারে না। মানুষের জীবন যেমন কি যে সবসময় কি চলবে, তাই কিন্তু কোনো না কোনো সময় নিজের বাড়িতে ফিরতেই হয় এবং আরাম করতে হয়, বিশ্রাম করতে হয়। মানুষের চলার শেষ নেই ঠিকই, কিন্তু সে চলার পথটা মাঝে মাঝে চলার পথে বিরামও আসে, অর্থাৎ সেই চলার পথে মাঝে মাঝে থামা আসে, বিশ্রাম নেওয়া আসে। কেমন? তো নোঙর শব্দটির অর্থ তাহলে আমরা কি পেলাম? নোঙর হচ্ছে লোহার তৈরি বড়শির আকৃতি, এক প্রকারের একটা লোহার যন্ত্র, যার সাহায্যে নৌকা বা জাহাজকে তটের সঙ্গে বেঁধে রাখা হয় বা আটকে রাখা হয়। এখানে কবিতায় কবি নোঙর শব্দটিকে কিন্তু মানে মানুষের জীবনের যে বন্ধন, বাধা বা প্রতিবন্ধকতার এগুলোর প্রতীক রূপে বা সংকেত রূপে দেখিয়েছেন। কবিতাটি তোমাদের যে খেয়া কবিতাটি আমি পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে কবিতাটি দুটি অর্থ আছে, একটা হচ্ছে আক্ষরিক অর্থ, আরেকটা হচ্ছে ব্যঞ্জনাময় বা ব্যঞ্জনার রূপ কবিতায় ফুটে উঠেছে। একই রকমভাবে নোঙর কবিতাটিতেও কিন্তু কবির একটা ব্যঞ্জনাময় দৃষ্টি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই কবিতাটির একটা অন্তর্নিহিত অর্থ অবশ্যই আছে। কবি নিজের জীবনের ভালো মতো বোঝার চেষ্টা করবে। কবি নিজের জীবনে বহু স্বপ্ন দেখেছেন রোমান্টিক মন নিয়ে। তিনি চেয়েছেন তিনি অনেক দূর দেশে যাবেন, অনেক কিছু করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু মানুষ যত বড় হয় তত মানুষের জীবনের সাংসারিক দায়িত্ব, মায়া, মমতা, স্নেহ, একে অপরের প্রতি কর্তব্য, দায়িত্ব এগুলো চলে আসে, যার কারণে মানুষের জীবনে নানা স্বপ্ন ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো রকমভাবেই সেই দায়িত্বকে এড়িয়ে দূরে যেতে পারে না। অর্থাৎ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া বা সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, এই বন্ধনটাকেই কিন্তু নোঙরের সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা নৌকা যেমন সারাদিন মান চললেও তাকে নির্দিষ্ট সময়ের পরে বা সূর্যাস্তের পরে এসে নোঙরে বাধা পড়তে হয়, ঠিক তেমনভাবেই মানুষের জীবনে যতই স্বপ্ন থাক, মানুষের জীবনে যতই কাজ থাক, সেই স্বপ্ন, ইচ্ছা, কাজগুলোকে মানে অর্ধেক রেখে তার জীবনটাই কিন্তু সেই সংসারে আবার ফিরিয়ে দিতে হয়। এই যে বাধা, দুই দিকের যে বাধা, প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা, এটা বোঝানোর জন্য কবি এই নোঙর কবিতাটি লিখেছেন এবং খুব সুন্দরভাবে আমাদের সামনে বাস্তব জীবনে একটা চিত্র তুলে ধরেছেন, যে মানুষ যা ভাবে বা মানুষ যা স্বপ্ন দেখে বা মানুষের মনে যে ভাবনা, যে চিন্তা, সেগুলো সবসময় বাস্তবায়িত হয় না। কিছু ক্ষেত্রে আমরা আটকে যাই, কিছু জায়গা আমরা বাধা পড়ে যাই। এই বাধা শব্দটাই হচ্ছে নোঙর। অর্থাৎ এই বাধা পড়ে যাওয়া বা মানুষের জীবনটা আটকে যাওয়া, এই আটকে যাওয়াটাকে নোঙরের সঙ্গে তুলনা করেছেন। এবার আমরা চলো প্রতিটা লাইন পড়ি এবং প্রত্যেকটা লাইনের সুন্দর করে ব্যাখ্যা দেব, যাতে তোমরা সেই বাক্যের অর্থগুলো বা লাইনের অর্থগুলো বুঝতে পারো। প্রথমেই আছে, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তাহলে এখানে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, সিন্ধু কথাটার অর্থ হচ্ছে সমুদ্র। তো কবি চেয়েছেন যে, কবির মন চায় যে আমি পাড়ি দিতে চাই, অর্থাৎ আমি সমুদ্রের পাড়ে যেতে চাই। এখানে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, সিন্ধু কথার অর্থ আমি যেটা বললাম তোমাদের সমুদ্র। আর তট, দেখো তট শব্দের অর্থ হচ্ছে নদীর পাড় বা সমুদ্রের যে বেলাভূমি, সেটাকে বলা হচ্ছে তট। স্বপ্নপিয়াসী কবি মন দূর সাগরে পাড়ি দিতে চায় নৌকায় করে। সারা রাত তিনি দাঁড় টানেন, কিন্তু নৌকার নোঙর তটের কিনারে পড়ে রয়েছে।
অর্থাৎ সাধারণ মানুষের চেষ্টা কখনোই ফলদায়ক হয় না। এই বাক্যটার মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে একটা সাধারণ মানুষ যত চেষ্টা করুক যে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং নিজের স্বপ্ন পূরণ করার, কিন্তু সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ করা যায় না। নোঙর হলো জীবনের মায়ামোহরূপ নানা প্রকার বন্ধনের প্রতীক। অর্থাৎ কবি দূর সিন্ধুপারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু দৈনন্দিন কর্মকাণ্ড ও সাংসারিক ব্যস্ততা তার জীবনতরী তটের কিনারেই বাধা পড়ে থাকে। তাহলে এখানে কি বলা হয়েছে? পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ কবি দূর সিন্ধু পারে অর্থাৎ দূর সমুদ্রের পাড়ে পাড়ি দিতে চাইছেন। কবিতা নিজের স্বপ্নগুলোকে, নিজের মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে চাইছেন, কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে কথার অর্থই হলো যে কবি মায়ার বন্ধনে আবদ্ধ বা সাংসারিক ব্যস্ততায় জীবনতরী আগে থেকেই তটের কিনারে বাধা পড়ে। এই বন্ধনকে মুক্ত করে জীবনতরীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেন কবি, কিন্তু তিনি যতবারই চেষ্টা করেন ততবারই ব্যর্থ হন। ব্যক্তি জীবনে বাস্তবতা ও পারিপার্শ্বিক প্রতিকূলতা চাপে এগিয়ে যাওয়া যায় না। আর এই কথা বোঝাতেই কিন্তু কবি বলেছেন যে তটের কিনারে তার নোঙর পড়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পাড়ি দিতে দূর সিন্ধু পারে কবি বলেছেন এবং সেই সঙ্গে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এখানে এই দুটো শব্দের বাক্যের অর্থ কি? এরপরে দেখো, সারা রাত মিছে দাঁড়টানি। অর্থাৎ কবি যতই চেষ্টা করছে, সারা রাত মিছে দাঁড়টানি বলা হয়েছে কেন? মিছে কেন বলা হয়েছে? মিছে শব্দের অর্থ হলো মিথ্যে, যেটা সঠিক নয়, যেটা মিছিমিছি হয় সেটাকে বলা হয় মিছে। কবি দাঁড় টেনেই যাচ্ছে। ধরো যদি এমন হয় একটা নৌকা নোঙর দিয়ে পাড়ে বাঁধা আছে, তারপরে যে মাঝি সেই নৌকাটাকে টেনেই যাচ্ছে, তাহলে কি নৌকাটা চলবে কি বলো? নিশ্চয় চলবে না। কারণ নৌকাটা এই কারণেই চলবে না, নৌকাটা নোঙরের সাহায্যে তটের মধ্যে বা পাড়ের মধ্যে বাধা পড়ে আছে, বা তটের মধ্যে বা নৌকার এই যে পাড় তার মধ্যে নৌকাটাকে বেঁধে রাখা হয়েছে। যদি তোমাদের বলা হয় যে তোমরা দেয়ালটাকে ঠেলো, তো ঠেলতে পারো কিনা দেখি? বাড়ির দেওয়াল সারাদিন অনেক চেষ্টা করলে ঠেলেই যাচ্ছ, কিন্তু 1 ইঞ্চি সরাতে পারলে না। কেন পারলে না? কারণ দেওয়ালটা সিমেন্টের তৈরি, ইট পাথরের তৈরি, যেটা সরানো যায় না। ঠিক একই রকমভাবে নৌকাটাকে বাঁধা অবস্থা রেখে যদি কেউ নৌকা টানতে চায়, সেটা কখনোই নৌকাটা যায় না। কেন কবি এই কথাটা বলেছেন? কবি নিজের জীবনকে এটার সঙ্গে তুলনা করেছেন। কবি দূর সিন্ধু পারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু সে যাত্রাটা কোনোভাবেই সফল হয় না। নৌকায় করে কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চাইলেও তার নৌকা এগোয় না, কারণ তটের কিনারে নোঙরটি পড়ে গেছে। তটের কিনারে নোঙর পড়ে যাওয়ার কথা হচ্ছে জীবনতরীকে বারবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কবি ব্যর্থ হচ্ছেন। অর্থাৎ নিজের জীবনের প্রতি যে দায়িত্ব বা নিজের যে সাংসারিক মায়া, বন্ধন, কর্তব্য, এগুলোর কাছে কবি আগে ধরা পড়ে গেছেন। অর্থাৎ এগুলোর প্রতি কবি আটকে গেছেন, যার কারণে এই মায়া, দয়া, সংসার এগুলো ছেড়ে কোনোভাবেই বেরোতে পারছেন না। একমাত্র যারা সন্ন্যাসী হয় বা বিভাগী হয়, তারা সংসার ছেড়ে উদাস মনে, বিভাগী মন নিয়ে বাড়ির বাইরে চলে যান, কিন্তু কবি সেটা করতে পারছেন না। তিনি বাধা পড়ে আছেন। কোথায় বাধা পড়ে আছেন? নিজের পরিবারের প্রতি বাধা পড়ে আছেন, তিনি পরিবারের দায়িত্বের প্রতি বাধা পড়ে আছেন, নিজের পরিবারের প্রতি যে মায়া, ভালোবাসা, স্নেহ, সেখানে বাধা পড়ে আছেন। তো সেই বাধাটাই হচ্ছে নোঙর। একটা নৌকা যেমন আটকে রাখার ফলে তাকে টানলেও নৌকাটা যায় না, ঠিক তেমনভাবে কবির জীবনটা সেই সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ, সেই প্রতিবন্ধকতায় আবদ্ধ, যার কারণে বারবার দূর দেশে যাওয়ার মন চাইলেও কবি বারবার চেষ্টা করলেও কোনোভাবে বেরোতে পারছেন না। এটা বোঝানোর জন্যই বলেছেন সারা রাত মিছে দাঁড়টানি। অর্থাৎ আমি মিথ্যেই সে আশাগুলো করছি, আমি মিথ্যে স্বপ্নগুলো দেখছি, যেগুলো কোনোদিনই পূরণ হওয়ার নয়। এরপরে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এই তরিতে মাথা ঠোকে সমুদ্রের দিকে ছোটে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। অর্থাৎ জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে বলছে কেন? এ কারণে বলছে যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে বলতে কবি কতকের নৌকায় মাথা ঠুকে ফের সমুদ্রের দিকে ছুটে যায়। অর্থাৎ যে নৌকার কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই নৌকাতে বারবার ঢেউগুলো ঠেকছে এবং ঢেউগুলো ঠেকার পরে সেগুলো চলে যাচ্ছে। তাহলে
এই তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। নোঙর কবিতায় কবি অজিত দত্ত মধ্যবিত্তের আবদ্ধ জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ও তার অপূর্ণতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছেন। দেখো এই লাইনটা কথা বলছেন কেমন। প্রকৃতির আহ্বানে সাড়া দিয়ে মন এগিয়ে যেতে চায়, কিন্তু সাংসারিক বেড়াচালে জড়িয়ে ইচ্ছাগুলোর পূর্ণতা প্রাপ্তি ঘটে না। যেমন জোয়ারের ঢেউ যতই তড়িকে দুলিয়ে দিক না কেন, তড়ি তো নোঙরবদ্ধ, তাই ঢেউরা ফিরে যেতে বাধ্য হয়। তোমরা কখনো খেয়াল করবে যে একটা নৌকা যখন বাঁধা থাকে, যতই ঢেউ আসুক না কেন জলে, সেই ঢেউ কিন্তু নৌকার গায়ে ঠেকে আবার ফিরে যায়। নৌকাটাকে একটুখানির জন্য হেলাতে পারে না বা দোলাতে পারে না। কেন পারে না? কারণ নৌকাটা নোঙরের মধ্যে বাঁধা থাকে। কবির জীবনও তাই। কবির জীবনটা এমনভাবে আবদ্ধ রয়েছে যে স্বপ্নগুলো, কবির ইচ্ছেগুলো বারবার ঢেউয়ের মতো কবির জীবনে আসে, কিন্তু কবিকে এক মুহূর্তের জন্য দোলাতে পারে না, কারণ কবির জীবনটা সংসারের বন্ধনে বাঁধা। অর্থাৎ এখানে এই জোয়ারের ঢেউগুলোর সঙ্গে কবির মনের ইচ্ছে, স্বপ্ন, ভাবনাগুলোকে তুলনা করা হয়েছে। জোয়ারের ঢেউ যখন ফুলে ফুলে ওঠে, ঠিক তেমনভাবে কবির মনের চিন্তাটাও ফুলে ফুলে ওঠে, কবির যে স্বপ্ন সেটাও ফুলে ফুলে ওঠে। এই তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছুটে। ঢেউ যেমন নৌকার মধ্যে ধাক্কা লেগে আবার সমুদ্রে ফিরে যায়, ঠিক তেমন কবির ইচ্ছা, স্বপ্নগুলো বারবার কবির জীবনে আসে, এবং কবি যেহেতু বাধা থাকে তার জন্য কবির মনের মধ্যে স্পর্শ করে আবার বেরিয়ে যায়। কত সুন্দর কবি উদাহরণ দিয়েছে এটাকে বোঝানোর জন্য। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ কথার অর্থ কি? দেখো, জোয়ার ভাটা প্রকৃতির একটা স্বাভাবিক ঘটনা। জোয়ারে যে জলোচ্ছ্বাস দেখা যায় তা ভাটায় কমে যায়, তা সীমিত হয়ে যায়। কবি প্রকৃতিপক্ষে সাংসারিক জীবনের স্বপ্নময় আকাঙ্ক্ষাগুলিকে জোয়ারের ঢেউয়ের প্রতীকরূপে দেখাতে চেয়েছেন। আবার বাস্তব জীবনে ঘাত প্রতিঘাতময় ব্যর্থতাগুলিকে ভাটার প্রতীকে দেখিয়েছেন। এইভাবে প্রকৃতির মতোই মানব জীবনে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নময় জোয়ারকে শোষণ করেছে নিরাশাময় ভাটা। এমন ঘটনা মানব জীবনে অবশ্যম্ভাবী। একদম তাই। মানুষের জীবনে যে স্বপ্ন থাকে, যে ইচ্ছাগুলো থাকে, সেগুলো কিন্তু সবসময় পূর্ণ হয় না। সবাই তো চায় যে জীবনে অনেক কিছু করব, অনেক কিছু পাবো, মানুষের অনেক পাওনা থাকে, মানুষের অনেক ইচ্ছা থাকে, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। আচ্ছা, এখানে মনে একটা লাইন বাদ পড়ে গেছে। দেখো, সমুদ্রের দিকে তারা ছুটে, তারপর ভাটার শোষণ। এখানে ভাটার শোষণ কথাটা অর্থই হচ্ছে প্রাকৃতিক কারণেই চাঁদ ও সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা সংঘটিত হয়। জোয়ারে ঘটে জলস্ফীতি, আর ভাটার টানে সে জল নেমে যায়। মানব জীবনেও আশা হলো জোয়ার, আর নিরাশা হলো ভাটা। তাহলে এখানে জোয়ার ভাটা বলতে কি বোঝানো হয়েছে? জোয়ার হচ্ছে আশার প্রতীক, আর ভাটা হলো নিরাশা, হতাশা, ব্যর্থতার প্রতীক। সমগ্র জীবনে চলতে থাকে এই আশা নিরাশার দ্বন্দ্ব। জোয়ারে প্রাণবন্ত স্রোত ভাটার টানে মৃতপ্রায় হয়ে পড়ে। জীবনযুদ্ধের ব্যর্থতাকে কবি এভাবে ভাটার শোষণের প্রতীকে বর্ণনা করেছেন। অর্থাৎ কবি এতটা আঘাত পেয়েছেন, বা কবির জীবনে এতটাই কষ্ট, কবি সেই কষ্টটাকে বোঝানোর জন্যই এই কবিতার মাধ্যমে নিজের হতাশা, নিজের ব্যর্থতাকে তুলে ধরেছেন। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এটা তোমাদের আমি এইমাত্র বললাম। এরপরে বলবো জোয়ার ভাটায় বাধা হে তটের কাছে। একদম ঠিক, জোয়ার ভাটায় বাধা হে তটের কাছে কথাটার অর্থই হচ্ছে যে কবির জীবনও কিন্তু এই আশা এবং নিরাশার বন্ধনে আবদ্ধ। এই দেখো, এখানে বাধা শব্দের একটা প্রয়োগ হয়েছে, বয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার। এই বাধা শব্দ কবির দ্বৈত ভাবনাকে প্রকাশ করেছে। জোয়ার ভাটা, এখানে জোয়ার ভাটা দুটো অর্থে প্রকাশ। একটা হচ্ছে কবির জীবনের স্বপ্ন, যেটাকে বলা হচ্ছে জোয়ার, আর আরেকটা হচ্ছে ভাটা, হলো কবির জীবনের যে হতাশা, যে ব্যর্থতা। সবটাই কিন্তু তটের কাছে বাধা। তট বলতে এখানে কবির সাংসারিক জীবন, সেটার কাছে বাধা রয়েছে। অর্থাৎ যদি ভালো কিছু হয় সেটাও সেখানে হবে, এবং যদি খারাপ কিছু হয় সেটাও সেখানে হবে। একটা মানুষের জীবনে কখনোই সুখ শান্তি সবটা একসাথে আসে না। ভালো মন্দ, সুখ, তারপরে কষ্ট, দুঃখ, হতাশা, বেদনা সব নিয়ে মানুষের জীবন। কখনো কেউ বলতে পারবে না যে তার জীবনে সবটাই ভালো মতো যায়। মানুষের জীবনে খারাপ সময় যেমন আসে, তেমন ভালো সময়ও থাকলে সেটাও যে কখনো খারাপে পরিণত হতে পারবে না, এমনটাও কেউ বলতে পারবে না। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, এটার অর্থটাই হচ্ছে
যে জীবন সংগ্রামে টিকে থাকার লক্ষ্যে সকলে কিন্তু নানাবিধ পস্তা সাজিয়ে হাজির হয়। প্রতিটা মানুষের জীবনে কিছু দায়িত্ব থাকে, যে জন্য তারা বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম পস্টার সাজিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা জীবনের উন্নতির জন্য বা অগ্রগতির জন্য বিভিন্নভাবে তারা নিজেদের জীবন সংগ্রামে নেমে পড়ে। ইচ্ছাশক্তি কর্মোদ্যোগ মানুষের আকৃষ্ট করে লক্ষ্যের প্রতি কিন্তু মায়ামোহ বাস্তবতায় বন্ধন আবদ্ধ হয়ে বৃহৎ জীবনের দিকে এগিয়ে যাওয়া স্তব্ধ হয়ে যায় সাধারণ মানুষের। তার মানে এখানে দেখো, ইচ্ছা শক্তি মানুষকে আকৃষ্ট করে লক্ষ্যের প্রতি, এবং মায়া মমতাও কিন্তু মানুষের জীবনের মধ্যে থেকে যায় বৃহৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রত্যেক মুহূর্তে কি দেখতে পাচ্ছি আমরা, যে মুক্তির আকাঙ্ক্ষা ও আবদ্ধতায় টানাপড়েন এই প্রশ্নের চন্দ্রটি ফুটে উঠেছে। যে মুক্তির আকাঙ্ক্ষা, একদিকে কবি মুক্তি চাইছেন, আর একদিকে হচ্ছে আবদ্ধতা। অর্থাৎ একদিকে তিনি স্বাধীন হতে চাইছেন, একদিকে তিনি মুক্তি পেতে চাইছেন, অন্যদিকে তিনি বাধা পাচ্ছেন। এই যে মুক্তি এবং বাধা, এই যে দুটোর যে টানাপোড়েন, দুটোর যে মেশানো, এখানেই কবি যেন হতাশ হয়ে পড়ছেন। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। অর্থাৎ তিনি যে তরিতে করে বা যে নৌকাতে করে মুক্তির স্বাদ পেতে চাইছেন বা যেতে চাইছেন, দূর দেশে যেতে চাইছেন, উঠতে চাইছেন, মুক্তির স্বাদ পেতে চাইছেন, সেই বাণিজ্য তরী কাকে বলা হয়? যে তরী নিয়ে বণিকেরা ব্যবসা করতে যায় তাকে বলা হয় বাণিজ্য তরী। বাণিজ্য কথার অর্থ হচ্ছে ব্যবসা করার যে নৌকা। অর্থাৎ বড় বড় জাহাজ বা বড় বড় পালতোলা নৌকাতে করে যখন বাইরে যাওয়া হয় আদান প্রদানের জন্য বা আমদানি রপ্তানি করে যে ব্যবসা করা হয়, সেটাকে বলা হচ্ছে বাণিজ্য তরী। তো কবি এখানে বাণিজ্য তরী বলতে এটাই বোঝাতে চাইছেন যে সত্যি সত্যি তিনি নৌকায় করে বাণিজ্য করতে যাবেন তা নয়। কবির মনের যে স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তিনি যে যেতে চাইছেন, সেই যাওয়াটাই যেন আটকে পড়ে আছে সাংসারিক বন্ধনে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। অর্থাৎ তিনি যতই দাঁড় টানুক না কেন, মাস্তুল কথার অর্থ হচ্ছে যে নৌকার উপর দেখবে বড় বড় পাল দেওয়া হয় কাপড়ের, সেই পাল খাটাবার জন্য বা দেওয়ার জন্য যে লম্বা বা উঁচু দণ্ড থাকে, সেটাকে বলা হচ্ছে মাস্তুল। তো যতই না দাঁড় টানি, কবি বলছেন যে যতই আমি দাঁড় টানি না কেন, ততই কিন্তু আমার এই নৌকা বাধা পড়েই থাকবে, এটা কোনোভাবে আমি খুলতে পারবো না। সুদূরের পিয়াসী মন নিয়ে কবি সত্য অনুসন্ধানে মগ্ন হয়েছে, কিন্তু বাহ্যিক মায়ামোহ কবিকে লক্ষ্যচ্যুত করে। বেদনায় আঘাতে জীর্ণ জীবন আর সামনের মহৎ জীবনের দিকে এগোতে পারে না। নোঙরবদ্ধ তরীকে দাঁড় বা পালের সহযোগিতাতেও অগ্রসর করা যায় না। বোঝা গেল কি বললাম, যে মানুষের জীবনে যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলোকে তিনি নিজের স্বপ্নগুলোকে কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তিনি যতই মাস্তুল খাটাতে চাইছেন, মাস্তুল খাটানোর অর্থই হচ্ছে যে কোনো নৌকায় মাস্তুল দিলে সেই নৌকাটা খুব ভালো মতো যায় এবং প্রাকৃতিক বাধা বিপর্যয় থেকে সেই নৌকাকে রক্ষা করে। তিনি যতই নিজের নৌকা সাজান না কেন বা যত তিনি মাস্তুল টাঙান না কেন সেই নৌকার ওপরে, নোঙরের কাছে কিন্তু বাধা আছে, তবু এই নৌকা চিরকাল। অর্থাৎ সারা জীবন এই নৌকা যে নোঙর, সেটা নোঙরের কাছিটা সারা জীবনই বাধা আছে। অর্থাৎ সাংসারিক দায়িত্বের বন্ধনে আবদ্ধ কবি মন বন্ধন কেটে পাড়ি দিতে চায় স্বপ্নলোকে, অচেনা অজানা জগতের সন্ধানে বেরিয়ে পড়তে চাই, কিন্তু বাস্তবে তো অসম্ভব হয়ে দেখা দেয়, কারণ সামাজিক সাংসারিক মায়ামোহের বন্ধনকে ছিন্ন করতে পারেন না। জীবনতরিতায় নোঙরবদ্ধ হয়েই থাকে। এই কারণে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে এই বাক্যটির মধ্যে দিয়ে। কবি যতই চেষ্টা করুন না কেন, ততই যেন তিনি বুঝে উঠতে পারেন না যে তার এই বাধাটা রয়েই যাচ্ছে। তিনি চেষ্টার কোনো অন্ত নেই, চেষ্টার কোনো শেষ নেই, তিনি চেষ্টায় মগ্ন, ভেবেই যাচ্ছেন, কিন্তু তার কোনো কুল কিনারা তিনি পাচ্ছেন না। তার জীবনরূপী নৌকা সর্বমুহূর্তে, প্রত্যেক মুহূর্তে সাংসারিক মায়াবন্ধনে বাধা রয়ে গেছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্তগুলি, কবির যে একাকিত্ব, কবির জীবনের যে একটা নিরালাময় একটা যে পরিবেশ, কেমন
যে মুক্ত জীবনের হাতছানিতেই মানুষ স্বপ্ন সাধনা পূরণের প্রচেষ্টায় মগ্ন হয়। অর্থাৎ মুক্ত জীবনের হাতছানিতে দেখো, মানুষের যখন একটা মানুষ মুক্ত একটা খোলামেলা জায়গায় যেতে চায়, তখনই কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য মানুষ উঠে পড়ে লাগে। কিন্তু কিন্তু কবির এই সাধনা কখনোই পূর্ণ হচ্ছে না, কারণ সাংসারিক গণ্ডিবদ্ধতার নোঙরে সে চিরকাল আবদ্ধ। শত চেষ্টাতেও আবদ্ধতা কাটিয়ে উঠতে পারে না। তবু জীবনের যে গতিশীল উদ্দামতার উত্তরণের খোঁজে কেঁপে ওঠে কবির হৃদয়। বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতির প্রভাবকে কবি সাগর গর্জনের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ একদিকে কবির মনে হচ্ছে যে আমি বেরোতে চাই, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। অন্যদিকে আসছে মনের আবার সংসারের বাধা, অন্যদিকে মায়ার বাধা, বন্ধন। এই দুয়ের যে টানা পড়েন, অর্থাৎ একদিকে বেরোতে চাইছেন, অন্যদিকে বাধা পড়ছেন, এই দুটোই যেন মনের মধ্যে সাগরের মতো গর্জন করে উঠছে। সমুদ্রের জল যেমন গর্জন করে ওঠে, তেমনি কবির মনে যেন টানা পড়েন উঠে শুরু হয়েছে, উত্তাল একটা সমুদ্রের গর্জনের মতো আওয়াজ হচ্ছে। দুয়ের মিশ্রণে কবির হৃদয় ভেঙে চুরমার। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অর্থাৎ বিদ্রুপ মানে কথাটা অর্থ হচ্ছে ঠাট্টা, তামাশা, হাসি। দাঁড় কথার অর্থ হলো যেটা দিয়ে নৌকা বাওয়া হয়, অর্থাৎ কাঠের তৈরি বড় দাঁড় দিয়ে জল টেনে টেনে কিন্তু নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। কবি যতবার চাইছেন সে দাঁড় আমি নদীর জলে ফেলবো, অর্থাৎ আমি নদীর জলে ফেলার অর্থ হচ্ছে আমি বাইরের জগতে পা দেব, আমি আবার মুক্তির আস্বাদটা নেব, ততবারই স্রোত বিদ্রুপ করছে। বিদ্রুপ মানে ঠাট্টা, তামাশা, যে তুমি যাচ্ছ কোথায়, তোমার নৌকা তো বাঁধা, তোমার দাঁড়ে নৌকা চলবে না। অর্থাৎ এই যে বাক্যটাই কবি এখানে ব্যবহার করেছেন, যে লাইনটা বা চরণটা কবি ব্যবহার করেছেন, এই চরণের সাহায্যে আমরা বুঝতে পারছি যে কবি কতটা কষ্টের মধ্যে রয়েছেন। স্রোতের বিদ্রুপ শুনি মানে হচ্ছে যে বারবার তিনি চেষ্টা করলেও নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, আর স্রোত এসে দান নিক্ষেপের শব্দকে যেন বিদ্রুপ করেছেন। অর্থাৎ মানুষের যে কল্প মানসিকতা বিদ্রুপ করেছে বাস্তবে প্রতিবন্ধকতা। কেমন মানুষের যে মনের যে কল্পনা, মানুষের যে মনের ইচ্ছা, সেটাকে এ বাস্তব ঠাট্টা করছে, তামাশা করছে, যে তুমি শুধু স্বপ্ন দেখছো, তোমার এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না, কারণ আমরা আছি বাস্তবের মায়া, মমতা, স্নেহ, এগুলো তোমাকে আমরা আটকে রেখেছি, তোমাকে কোনোভাবে আমরা মুক্তি পেতে দেব না। এটাই কবি বোঝাতে চাইছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। বিরামহীন অর্থাৎ যার কোনো শেষ নেই, আরাম নেই, যেটা পুরোভাবেই একটানা করে যাওয়া। তারার দিকে চেয়ে দিকের নিশানা, অর্থাৎ আগেকার দিনে কি হতো বলো তো, যখন সমুদ্রে ভাসমান নাবিকেরা দিক নির্ণয়ের জন্য আকাশে তারার উপর নির্ভর করত, তখন তো এমনভাবে ঘড়ির প্রচলন ছিল না, ঘড়ি আবিষ্কার হয়নি। সূর্য দেখে, তারা দেখে তারা দিক নির্ণয় করতেন। সাধারণ মানুষ জীবন সমুদ্রে ভাসতে ভাসতে নানা ঘাত প্রতিঘাতে বিভ্রান্ত হয়। তখন তারা নির্দিষ্ট একটি লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য নিজেদের জীবনে একটা নিশানা স্থির করে রাখে। নানা প্রতিবন্ধকতায় নোংর জীবনতরীকে গতিহীন করতে চায়, তবুও মানুষ নির্দিষ্ট নিশানা এগিয়ে যেতে সচেষ্ট হয়, কারণ জীবন থেমে থাকতে চায় না। তাহলে জীবন তো থেমে থাকতে কখনোই চায় না। এখানে বিরামহীন বলতে এটাই বোঝানো হয়েছে যে যতই কবি নিজের জীবনের লক্ষ্য স্থির করুন না কেন, ততই কিন্তু তার এই দাঁড় টানাটা অনবরত হয়ে যাচ্ছে, কিন্তু তিনি কোনো মুক্তির আস্বাদ পাচ্ছেন না। এরপরে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। তরি ভরা পণ্য নিয়ে, পণ্য অর্থাৎ তরি অর্থাৎ নৌকা ভরে পণ্য, জিনিসপত্র বা সরঞ্জাম বলা যেতে পারে, সেটা নিয়েই সপ্ত সিন্ধু পারে। কথার অর্থ হচ্ছে 7 সমুদ্র পারে। সপ্ত মানে 7, সিন্ধু মানে সমুদ্র। 7টা সিন্ধু পারে কবি তরি নিয়ে সেখানে পাড়ি দিতে চান। এখানে মানুষকে তরি এবং মানুষের যে স্বাদ, স্বপ্ন, কর্মোদ্যোগ বা সামগ্রিক জীবন চেতনায় কবি পণ্য হিসেবে প্রতিপন্ন করতে চেয়েছেন। সপ্তসিন্ধু পার হলো চির আকাঙ্ক্ষিত লক্ষ্য, যেখানে পৌঁছতে চায় মানুষ। সমগ্র মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর সাধনায় লিপ্ত থাকে। তার সমস্ত পণ্য অর্থাৎ কর্মোদ্যোগকে সঙ্গে নিয়ে বা মানুষের জীবনে যে চাহিদা, যে স্বপ্ন, ইচ্ছা, সেটাকে সঙ্গে নিয়ে প্রতিটা মানুষই চায় নিজের সেই স্বপ্নকে পূরণ করতে।
তো কবি এটাই বলতে চেয়েছেন যে কবি মনের যে ইচ্ছে, যে স্বপ্ন, সেটাকে নিয়ে বারবার তিনি সিন্ধু পাড়ে যেতে চাইছেন, অর্থাৎ সাত সমুদ্র পাড়ে পৌঁছতে চাইছেন। কিন্তু নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কিন্তু কবি নিজেও বুঝতে পারছেন না কখন তিনি কিভাবে তিনি সে মায়াজালে আবদ্ধ, সাংসারিক জীবনে আবদ্ধ। তবুও কবি কোনোভাবেই সেই সাংসারিক আবদ্ধ থেকে বেরিয়ে যেতে পারছেন না বা বেরিয়ে আসতে পারছেন না। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। দেখো কতক্ষণই হতাশ কবি, কতটা হতাশ, কতটা ক্লান্ত কবি, কবির জীবনে কতটা বিষণ্ণ বেদনা ফুটে উঠেছে এই বাক্য দুটি, শেষের যে চরণ দুটি আছে দেখো এই লাইন দুটির মধ্যে দিয়ে। কবি কিন্তু তবুও স্বপ্ন ছাড়ছেন না, স্বপ্ন দেখা ছাড়ছেন না, তিনি আশা ছাড়ছেন না, তবুও তিনি দাঁড় টানছেন। এখানে তবু শব্দের প্রয়োগ হয়েছে, তবুও তিনি দাঁড় টানছেন, অর্থাৎ মোহবন্ধনকে ছিন্ন করে মানুষ পাড়ি দিতে চায় অচেনার উদ্দেশ্যে। কবিও কিন্তু সাংসারিক নানা প্রতিবন্ধকতার যাত্রাপথে অন্তরা হয়ে দাঁড়াচ্ছে। এই সাংসারিক প্রতিবন্ধকতা মানুষ থেমে থাকে না, অন্তহীন চেষ্টা সে চালিয়ে যায়। মাছ তুলে পাল বেঁধে দাঁড়ের টানে নৌকাকে যেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা মাঝি, ঠিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, বারবার ব্যর্থ হলেও সে চেষ্টাটাই করে। কবি কিন্তু এখানে তবু শব্দ প্রয়োগের মাধ্যমে সেই বিরামহীন চেষ্টাটাকে বুঝিয়েছেন যে মাঝিদের যেমন নৌকা টানার কোনো শেষ থাকে না, কবি কিন্তু জানেন যে তিনি সফল হতে পারছেন না, তা সত্ত্বেও বারবার তিনি স্বপ্ন দেখেই যাচ্ছেন। তিনি স্বপ্ন কিন্তু কোনোভাবেই ছেড়ে দিতে পারছেন না। বিরামহীন কথার অর্থই হচ্ছে যে এগিয়ে নিয়ে যে যাওয়ার যে চেষ্টা সেটা বিরামহীন। বিরাম কথার অর্থ যে বিশ্রাম না বা থামা, সেটা তিনি করছেন না, অর্থাৎ বিরামহীনভাবেই তিনি ছুটে যাওয়ার চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কবিতাটার মাধ্যমে কবি বাস্তব জীবনে একটা ছবি আমাদের সামনে তুলে ধরেছেন, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে যে আমাদের বুঝিয়ে দেওয়া যে বাস্তব জীবনটা কতটা কঠিন আর স্বপ্ন দেখাটা কতটা সহজ। তাহলে এই কবিতাটিতে একটা অন্তহীন সমুদ্রের অভিপ্রায় বর্ণনা করা হয়েছে, যে সমুদ্রযাত্রা বারবার থমকে গেছে নদী তটে নোঙরের টানে। তো কবি এখানে নৌকাকে কবির জীবন এবং নোঙরকে সে জীবনের বন্ধন বা আবদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। মুক্তির যে অভিপ্রায়পূর্ণ যে কোনো অগ্রগমনকেই আবদ্ধতা নোঙর রুদ্ধ করে। কবিতাটি দেখো কবি যে নামকরণ করেছেন নোঙর, সেই নামকরণটা একেবারেই সার্থক। মানুষের জীবনে যে দায় দায়িত্ব, সম্পর্ক, পিছুটান বা মায়ার বাঁধন, সেগুলো একটা অলঙ্ঘ শক্তি হিসেবে কবিকে বেঁধে রেখেছে। আর এই মুক্তির আর বাস্তবতার বন্ধনের সঙ্গে কল্পনার যে সুদূরতার এই দ্বন্দ্ব সংখ্যা চিরকালীন আছে এবং থাকবে। মুক্তির আকাঙ্ক্ষাকে যেমন উপেক্ষা করা যায় না, ঠিক তেমনই গণ্ডিবদ্ধ প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম বা লঙ্ঘন করা যায় না। আর এই অলঙ্ঘ শক্তি হলো নোঙর। এই ভাবটুকুই ব্যঞ্জিত হয়েছে আমাদের আলোচ্য কবিতায়। তোমরা কবিতাটা খুব ভালো মতো পড়বে এবং বুঝবে। কোনোরকম অসুবিধা হলে আমায় জানাবে।